দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, মাইলস্টোন কলেজে তোমাদের সবাইকে সুস্বাগতম। আমি সাইফুল ইসলাম ভূঁইয়া, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা। আজকে রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায় ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। একজন রাঁধুনি যখন রান্নাঘরে প্রবেশ করে তখন রান্নাঘরে যে উপকরণগুলো আছে সে সম্পর্কে তার একটা পরিষ্কার ধারণা থাকতে হবে, যে কোনটা পাতিল, কোনটা কড়াই, কোনটা চামচ, কোনটা হলুদ, মরিচ বা মশলা, এইভাবে রান্নাঘরে ব্যবহৃত যে বিভিন্ন উপকরণগুলো আছে সে সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলেই একজন রাঁধুনি রান্নাঘরে তার কাজটা ভালোভাবে সম্পন্ন করতে পারে। ঠিক একইভাবে তোমরা ছাত্রছাত্রী এবং আমরা শিক্ষক এবং সহকারী যারা থাকবে, ল্যাবে কাজ করবে বা করছে, তাদেরকে ল্যাব সম্পর্কে, ল্যাবের উপকরণ সম্পর্কে পরিষ্কার একটা ধারণা বা জ্ঞান থাকা জরুরি। তো আজকে আমরা রসায়ন ল্যাবরেটরিতে ব্যবহৃত যন্ত্রপাতি এবং গ্লাস সামগ্রী নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, এবং বিভিন্ন গ্লাস সামগ্রী কোনটার নাম কি, কোনটা কিভাবে ব্যবহার করতে হয়, কোনটা কোন কাজে লাগে, আমরা সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আজকে এই ইনফরমেশনগুলো বা তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরব। আর রসায়ন ল্যাবরেটরিতে বহুল ব্যবহৃত গ্লাস সামগ্রী, এটা হলো টেস্ট টিউব, বা আমরা এটাকে বলি পরীক্ষা নল। এখানে আমরা বিভিন্ন রাসায়নিক দ্রবণ নিয়ে অথবা বিভিন্ন রাসায়নিক পদার্থ নিয়ে আমরা প্রয়োজনে উত্তপ্ত করতে পারি, বা একটি পদার্থের সাথে আরেকটি পদার্থ মিশিয়ে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করতে পারি। আর এই টেস্ট টিউব বা পরীক্ষা নল ব্যবহার শেষে রাখার জন্য আমরা এটাকে এভাবে রাখতে পারি, এবং এটা এই যে প্লাস্টিক দিয়ে তৈরি, এটা কাঠ দিয়ে তৈরি হতে পারে, এটা হলো টেস্ট টিউব র্যাক। তাহলে আমরা এখানে দেখতেছি এটা হলো টেস্ট টিউব এবং এটা হলো টেস্ট টিউব র্যাক। আবার ব্যবহার শেষে আমাদের এই টেস্ট টিউবে ভিতরে বিভিন্ন রাসায়নিক দ্রবণ অথবা কঠিন পদার্থ লেগে থাকতে পারে। এই পরিষ্কার করার সময় আমরা এই টেস্ট টিউব ব্রাশ ব্যবহার করব। এই টেস্ট টিউব ব্রাশ ব্যবহার করে এবং প্রয়োজনীয় পরিষ্কারক, সেটা ক্লিনিং মিক্সার হতে পারে, অথবা তরল সাবান হতে পারে, অথবা সাবানের গুঁড়ো হতে পারে, সাথে পানি মিশিয়ে আমরা এভাবে ঘষে এটা পরিষ্কার করব। এটা হলো টেস্ট টিউব হোল্ডার। এটা হলো টেস্ট টিউব হোল্ডার। টেস্ট টিউব হোল্ডার আমরা কেন ব্যবহার করি? যখন আমরা পরীক্ষা নলে বা টেস্ট টিউবে বিভিন্ন রাসায়নিক দ্রবণ অথবা পানি অথবা রাসায়নিক পদার্থ নিয়ে উত্তপ্ত করব, তখন এই টেস্ট টিউবটা তো অনেক গরম হয়ে যাবে, তখন খালি হাতে এটাকে ধরাটা যাবে না, বা আমার হাত পুড়ে যেতে পারে। ঠিক তখন আমরা এই টেস্ট টিউব হোল্ডারটা ব্যবহার করি। এভাবে দেখা যাচ্ছে। তাহলে আমাদের এটা হলো টেস্ট টিউব হোল্ডার, এটা এভাবে খুলে ফেলা যায়। রেখে দিলাম। এবার আমার হাতের যেটা দেখতেছো এটা হলো বিকার। এই বিকার বিভিন্ন আকারের হতে পারে, যেমন এখানে আমার হাতে একটি বড় আকার এবং আরেকটি অপেক্ষিত ছোট আকারের। এবং প্রথম বড় আকারের যেটা দেখতেছো সেটা হলো এখানে 500 মিলিলিটার পর্যন্ত তরল পদার্থ বা পানি এটা দিয়ে আমরা নিতে পারবো। আর ছোটো আকৃতির যেটা, সেটা 250 মিলিলিটার আয়তনের পানি অথবা কোনো দ্রবণ আমরা নিতে পারবো। এইভাবে বিকার আরও বড় হতে পারে, আরও ছোটো হতে পারে। বিভিন্ন আকৃতির বিকার আমরা ল্যাবরেটরিতে ব্যবহার করব, এবং বিশেষ করে পানি অথবা বিভিন্ন রাসায়নিক দ্রবণ নেয়ার জন্যই মূলত আমরা এই বিকারগুলো ব্যবহার করি। এরপর আমি হাতে যেটা নিলাম সেটা হলো মাপন সিলিন্ডার অথবা মেজারিং সিলিন্ডার। এটা দিয়েও আমরা নির্দিষ্ট আয়তনের কোনো দ্রবণ বা পানি মেপে নিতে পারি। যেমন এখানে আমরা 20 মিলিলিটার, 40 মিলিলিটার, 140 মিলিলিটার এবং সর্বোচ্চ 250 মিলিলিটার, আমার হাতে যেটা আছে 250 মিলিলিটার আয়তনের পানি অথবা কোনো দ্রবণ আমরা মেপে নিতে পারি এবং পরে ব্যবহার করতে পারি।
প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখন আমি হাতে যে গাছ সামগ্রীটা নিয়েছি এটা হলো পিপেট। এই পিপেট দিয়ে আমরা নির্দিষ্ট আয়তনের দ্রবণ নিতে পারি এবং মেপে নিতে পারি অপেক্ষাকৃত সূক্ষ্মভাবে। যেমন আমার হাতে যেই পিপেটটা দেখা যাচ্ছে সেটা দিয়ে আমরা এখানে লেখা থাকে যে 5 ml অথবা 10 মিলিলিটার অথবা 20 মিলিলিটার। তো আমার হাতে যেটা আছে সেটা 5 মিলিলিটার, অর্থাৎ আমরা এটা দিয়ে 5 মিলিলিটার আয়তনের পানি অথবা 5 মিলিলিটার আয়তনের কোনো দ্রবণ মেপে নিতে পারি। এবং এখানে এটা একটু সরু, এটা খোলা প্রান্ত, এখানে একটা দাগ কাটা থাকে। মূলত যখন আমরা এটা দিয়ে কোনো তরল বা পানি মাপবো তখন আমরা এটা মুখ দিয়েও টেনে নিতে পারি অথবা আমরা পিপেট ফিলার, আমার হাতে এখন যেটা আমি নিলাম এটা হলো পিপেট ফিলার। এই পিপেট ফিলার এভাবে লাগিয়ে আমরা এভাবে করেও তরলটা টেনে নিতে পারি। এটা হলো পিপেট ফিলার আর এটা হলো পিপেট। আর মুখ দিয়ে যখন নেব তখন আমরা এভাবে বাতাস টেনে নিয়েও এটা ব্যবহার করতে পারি। তো এই পিপেট ফিলার ব্যবহার করে আমরা পিপেট ব্যবহার করাটাই শ্রেয়। তো এবং লক্ষ্য রাখতে হবে যে আমাদের এখানে যে দাগ কাটাটা আছে, আমাদের ভিতরে যে দ্রবণটা সেটার লোয়ার মিনিস্কাস অর্থাৎ সর্বনিম্ন তলটায় দাগ বরাবর হবে। যাই হোক, আমরা যখন হাতে কলমে ব্যবহার করব তখন শিক্ষকগণ তোমাদেরকে এটার সম্পর্কে আরও পরিষ্কারভাবে নির্দেশনা দিবেন। তাহলে এটা হলো নির্দিষ্ট পরিমাণে দ্রবণ বা পানি ব্যবহার করার জন্য ব্যবহৃত কাজ সামগ্রী এবং এটার নাম হলো পিপেট। এটাও বিভিন্ন আকারের বা বিভিন্ন সাইজের থাকে। এখন যেটা দেখতেছো এটাকে আমরা বলবো যে কনিক্যাল ফ্লাস্ক। আমরা বিশেষ করে এই টাইট্রেশন জিনিসটা কি সেটা তোমরা পরবর্তীতে জানবে, শিখবে। টাইট্রেশন প্রক্রিয়ায় আমরা এই কনিক্যাল ফ্লাস্কটা ব্যবহার করি গ্রাহক পাত্র হিসাবে এবং এখানে সাধারণত প্রমাণ দ্রবণ নেওয়া হয়। এই কনিক্যাল ফ্লাস্কও আমাদের বিকারের মতোই বিভিন্ন আকার বা সাইজের হয়ে থাকে। আমার হাতে এখন যে কনিক্যাল ফ্লাস্কটা আছে এটা দিয়ে আমরা 250, এখানে দাগ কাটা থাকে এবং লেখা থাকে, এটা দিয়ে আমরা 100 মিলিলিটার, 200 মিলিলিটার, সর্বোচ্চ 250 মিলিলিটার পর্যন্ত দ্রবণ বা পানি নিতে পারি। এবং এই যন্ত্রটার নাম হলো কনিক্যাল ফ্লাস্ক এবং আমরা এটা টাইট্রেশন প্রক্রিয়ায় ব্যবহার করি। আমি একটু আগে বলেছিলাম যে এই টাইট্রেশন প্রক্রিয়ায় আমরা যেটা মূলত করি, আমাদের এই যে এই পিপেট দিয়ে 5 মিলিলিটার বা 10 মিলিলিটার কোনো প্রমাণ দ্রবণ, উদাহরণ হিসাবে হতে পারে যে প্রমাণ সোডিয়াম কার্বনেট দ্রবণ, সেটা পিপেট দিয়ে মেপে আমরা প্রথমত এই কনিক্যাল ফ্লাস্কে আমরা এই কনিক্যাল ফ্লাস্কে দ্রবণটা নেয়ার পর এখানে প্রয়োজনীয় 1 ফোঁটা 2 ফোঁটা নির্দেশক নেয়ার পরে কনিক্যাল ফ্লাস্কটা আমরা এইভাবে সেট করি এবং উপরে যেই লম্বা কাঁচনলটা দেখা যাচ্ছে এটা হলো টাইট্রেশনে ব্যবহৃত যন্ত্র এবং এটার নাম হলো বুরেট। এবং এখানেও আমাদের 0 থেকে 50 মিলিলিটার পর্যন্ত দাগ কাটা থাকে। আবার প্রতিটা ঘর 0 থেকে 1 অথবা 1 থেকে 2, প্রতিটা ঘর আবার 10 ভাগে ভাগ করা থাকে। অর্থাৎ আমরা আরও সূক্ষ্মভাবে তরলের বা ব্যবহৃত দ্রবণের আয়তন পরিমাপ করার জন্য আমরা এই বুরেটটা ব্যবহার করতে পারি বা পারবো। এটা ব্যবহার করার সময় আমাদেরকে এইভাবে ঠিক ধরতে হয় এবং এটা হলো স্টপ কর্ক বুরেটে, এটা হলো স্টপ কর্ক। এটা দিয়ে আমি প্রয়োজনে এটা বন্ধ রাখতে পারি, প্রয়োজনে এটা খুলে রাখতে পারি। যখন আমি এটা লুজ করব বা খুলে রাখবো তখন বুরেট থেকে দ্রবণ ফোঁটায় ফোঁটায় নিচে পড়বে এবং তখন আমরা এইভাবে কাজটা করি। এবং কনিক্যাল ফ্লাস্কের যে প্রমাণ দ্রবণটা নিয়েছি উপর থেকে হয়তো আমি অজ্ঞাত ঘনমাত্রার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ অথবা অজ্ঞাত ঘনমাত্রার সালফিউরিক অ্যাসিড দ্রবণ আমরা এই বুরেটে নেব এবং যখন এভাবে আমরা এটাকে লুজ করব বা ছাড়বো তখন উপর থেকে অ্যাসিড দ্রবণ নিচে সোডিয়াম কার্বনেট দ্রবণের সাথে মিশ্রিত হচ্ছে এবং মিশ্রিত হয়ে একসময় বিক্রিয়া সম্পন্ন হবে। যাই হোক, আমরা এখন টাইট্রেশন নিয়ে ডিটেলস আলোচনায় যাচ্ছি না। এই প্রক্রিয়ার মাধ্যমে মূলত আমরা এই যে প্রমাণ সোডিয়াম কার্বনেট দ্রবণ এর সাহায্যে বুরেটে আমরা যে অ্যাসিড দ্রবণ নিয়েছি সেই অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা আমরা নির্ণয় করতে পারি বা পারবো। অতএব দেখা যাচ্ছে যে টাইট্রেশন প্রক্রিয়ায়
আমাদের এই বুরেট এই যন্ত্রটি ব্যবহার করতে হয় এবং এটা স্টপ কর খুলে দিলে দ্রবণ পড়বে, স্টপ কর বন্ধ রাখলে উপর থেকে দ্রবণ আর পড়বে না। এবং এখানে দাগ কাটা থাকে, হয়তো স্টার্টিংয়ে ছিল 5 আর কাজ করার পর হয়েছে 15, স্টার্টিংয়ে ছিল 5 কাজ করার পর হয়েছে 15, তাহলে ব্যবহৃত দ্রবণ হলো এখানে 15 - 5 অর্থাৎ 10 মিলিলিটার। আর আমরা এখানে এই যে ক্লাম্পের সাহায্যে স্ট্যান্ডের সাথে আমরা বুরেটটা সংযোগ দিয়েছি। এটা হলো ক্লাম্প আর এটা হলো স্ট্যান্ড, এটাকে আমরা বুরেট স্ট্যান্ডও বলতে পারি। তাহলে দেখা যাচ্ছে টাইটেশন প্রক্রিয়ায় আমরা এই যে জিনিসটা ব্যবহার করতেছি, এটা হলো বুরেট স্ট্যান্ড, এটা হলো ক্লাম্প, এটা হলো বুরেট, আর এটা হলো কনিক্যাল ফ্লাস্ক। এখন আমি হাতে যে গ্লাস সামগ্রীটা নিয়েছি এটা হলো আয়তনিক ফ্লাস্ক। আমরা রসায়ন ল্যাবরেটরিতে যে বিভিন্ন প্রয়োজনীয় রাসায়নিক দ্রবণ ব্যবহার করি, প্রথমত আমাদেরকে এই দ্রবণগুলো প্রস্তুত করে নিতে হয়। এই প্রস্তুত করে রাখার জন্য আমরা যে গ্লাস সামগ্রীটা আমরা ব্যবহার করব সেটা হলো আয়তনিক ফ্লাস্ক। যেমন আমার হাতে যেই আয়তনিক ফ্লাস্কটা আছে সেটা হলো 250 মিলিলিটার দ্রবণ আমরা তৈরি করতে পারবো এটার সাহায্যে। এবং এখানে দেখতেছো এটা হলো স্টপার, এটা দিয়ে এটা আটকানো থাকে। এটা বিভিন্ন আকার বা সাইজের হতে পারে, যেমন এখন আমি হাতে যেটা নিচ্ছি এটা আরও ছোটো আকৃতির। এটা দিয়ে আমরা 100 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড দ্রবণ বা হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ বা সোডিয়াম কার্বনেট দ্রবণ বা এইভাবে প্রয়োজনীয় বিকারক যেটা দ্রবণ বা তরল সেটা আমরা তৈরি করে নিতে পারবো। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখন আমি যে গ্লাস সামগ্রীটা হাতে নিয়েছি এটাকে আমরা বলবো রিয়েজেন্ট বোতল। বিভিন্ন প্রয়োজনীয় রাসায়নিক দ্রবণ যেটাকে আমরা বিকারকও বলি সেগুলো সংরক্ষণ করার জন্য আমরা এই বোতলগুলো ব্যবহার করি। যেমন এখানে আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এখানে আছে পটাশিয়াম হাইড্রক্সাইড দ্রবণ। এভাবে আমরা যেই দ্রবণটা নেব সেটার লেবেলিং লেখা থাকবে, অতএব এটা রিয়েজেন্ট বোতল বা বিকারক বোতল। ছাত্রছাত্রীবৃন্দ, এখন আমি হাতে যে কাজ সামগ্রীটা নিয়েছি এটা হলো গোলতলি ফ্লাস্ক। এটা আমরা কোনো পদার্থের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নির্ণয় করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, বা কোনো একটা দ্রবণ নিয়ে সুষমভাবে মিশ্রিত করার জন্য আমরা এই যন্ত্রটা ব্যবহার করতে পারবো। এটাও বিভিন্ন আকার আকৃতির হয়ে থাকে, যেমন এটাও আর একটা অনুরূপ গোলতলি ফ্লাস্ক। এটা হলো ওয়াশ বোতল। এখানে ভিতরে যা দেখা যাচ্ছে এটা মূলত পাতিত পানি বা ডিস্টিল ওয়াটার। আমরা ল্যাবরেটরিতে যখন পানি ব্যবহার করব, পানির দরকার হবে, তখন আমরা সাধারণ পানি বা ট্যাপের পানি আমরা ব্যবহার করব না, এখানে পাতিত পানি বা ডিস্টিল ওয়াটার ব্যবহার করতে হয়। আর সেটা সংরক্ষণ করার জন্যই এই জিনিসটা, এবং এটার নাম হলো ওয়াশ বোতল। আমরা যখন জাস্ট এই যে ওয়াশ বোতলে এভাবে টিপ দিলেই পানি নিচে পড়বে, তোমরা দেখতে পাচ্ছ। এখন যেটা দেখা যাচ্ছে এটা হলো ফানেল, এটা হলো রিং। আমরা স্ট্যান্ডের সাথে রিংটা যুক্ত করেছি। আমরা জাস্ট এই ফানেলটা এখানে বসিয়ে ফিল্টার পেপারকে আমরা এভাবে সুন্দরভাবে ভাঁজ করে আমরা জাস্ট এখানে এভাবে করে এটা এখানে বসাবো। বসানোর পরে আমরা এটা যখন আমরা এটা ছাঁকন বা পরিস্রাবন করব, তখন আমরা এইভাবে ফিল্টার পেপারটা বসিয়ে আমরা কোনো একটা পদার্থ যেখানে হয়তো কোনো অদক্ষেপ বা অপ্রয়োজনীয় ময়লা বা ভেজাল পদার্থ আছে, এইভাবে আমরা ছেঁকে নিয়ে পরিষ্কার দ্রবণ পেতে পারি। এখানে হয়তো ময়লাযুক্ত বা ভেজালযুক্ত কোনো একটা পদার্থ তরল স্রোত ছিল, সেটাকে আমরা ছেঁকে নেওয়ার পর এখানে যা পড়তেছে এই বিকের মধ্যে এখন আমরা যা পাচ্ছি পরিষ্কার দ্রবণ। এভাবে আমরা ছাঁকন প্রণালী বা পরিস্রাবন প্রণালীটা সম্পন্ন করতে পারি। এই কাজে আমরা ফানেল ব্যবহার করি। এছাড়া ফানেলের অন্য আরও ব্যবহার আছে। আমরা যদি চাই আমরা
যখন বিভিন্ন ধরনের দ্রবণ ব্যবহার করি তখন ফানেলের সাহায্যে আমরা প্রয়োজনীয় পানি আমরা ডিস্টিল ওয়াটার পাতিত পানি এভাবে ঢেলে নিতে পারি। অথবা আমরা যখন এই বুরেটে দ্রবণ ঢালতে চাই তখন আমরা এভাবে ফানেল দিয়ে উপর থেকে আমরা দ্রবণ ঢালবো। প্রয়োজনীয় দ্রবণ আমরা উপর থেকে ঢালবো। যেমন যদি প্রয়োজন দ্রবণ আমরা জাস্ট এভাবে ঢালবো। হ্যাঁ, এভাবে ঢেলে আমার যতটুকু দরকার ততটুকু আমরা নেব। এভাবে ল্যাবরেটরিতে ফানেলের বিভিন্ন ধরনের ব্যবহার আছে, আমরা করতে পারবো। এটা হলো বুনসেন বার্নার। এটার সাথে রবারের টিউবের সাহায্যে গ্যাসের সংযোগ থাকবে এবং যখন আমরা আগুন জ্বালাবো তখন আগুন জ্বলতে থাকবে। এটা বুনসেন বার্নারের সাহায্যে যখন বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া আমরা করতে চাই তখন আমরা তাপ দেব বা উত্তপ্ত করব। এটা হলো ত্রিপদী স্ট্যান্ডের উপর আমাদেরকে তার জালি বসাতে হয় এবং তার জালির উপর অ্যাসবেস্টস পদার্থ দিয়ে একটা আবরণ থাকে। এটা দেওয়ার কারণ হলো আমরা যদি সরাসরি উত্তপ্ত করি তাহলে আমাদের ব্যবহৃত টেস্ট টিউব অথবা কনিক্যাল ফ্লাস্ক অথবা বিকার অথবা যে পাত্রে আমি তাপ দিচ্ছি আমার এই যে পোর্সেলিন বেসিন সরাসরি তাপ দিলে এটা ফেটে যেতে পারে বা ভাম্পিং হতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। তাই আমরা মোলায়েমভাবে তাপ দেওয়ার জন্য আমরা মূলত এই তার জালিটা ব্যবহার করি এবং তার উপর অ্যাসবেস্টস পদার্থের একটা আবরণ থাকে। তাহলে এটা হলো তার জালি, এটা হলো ত্রিপদী স্ট্যান্ড এবং তাপ দেওয়ার জন্য আমরা যেটা ব্যবহার করতেছি এটা হলো বুনসেন বার্নার। তবে আগেকার দিনে যখন গ্যাস এর ব্যবহার অত বেশি ছিল না তখন আমরা তাপ দেওয়ার জন্য মূলত এই যে স্পিরিট ল্যাম্প অথবা অ্যালকোহল ল্যাম্প, অর্থাৎ এখানে আমরা অ্যালকোহল বা স্পিরিট জ্বালানি হিসাবে নিতে পারি। আমার হাতে এখন যেটা দেখা যাচ্ছে এটা হলো আমাদের স্পিরিট ল্যাম্প অথবা এটা অ্যালকোহল ল্যাম্পও হতে পারে। তো আজকাল আর এটার ব্যবহার কমে গেছে, এটা এখন কম ব্যবহার করা হয়। আমরা আজকাল মূলত গ্যাস ব্যবহার করি, অর্থাৎ বুনসেন বার্নার ব্যবহার করি। তাহলে এটা বুনসেন বার্নার। আমার হাতে এখন যেটা দেখতেছো এটা হলো পোর্সেলিন বেসিন। এটা আমরা কোন কাজে ব্যবহার করি? মনে করো কোনো একটা পাতলা দ্রবণকে আমরা যদি তাপ দিয়ে উত্তপ্ত করে গাঢ় করতে চাই তাহলে দ্রবণটা এখানে নিয়ে আমরা জাস্ট এখানে বসিয়ে ঠিক বুনসেন বার্নার দিয়ে আমরা উত্তপ্ত করব। তখন এখান থেকে দ্রাবক, সাধারণত পানি, ওইটা বাষ্প হয়ে উড়ে চলে যাবে এবং আস্তে আস্তে দ্রবণটা গাঢ় হবে। প্রয়োজন আমরা পুরো তাপ দিতে দ্রাবক পদার্থটাকে সরিয়ে একদম অবশেষ কঠিন পদার্থটাকেও আমরা এটার মধ্যে আলাদা করে নিতে পারি। এভাবে বিভিন্ন কাজে আমরা এই পোর্সেলিন বেসিনটা ব্যবহার করব। এখন আমি হাতে যেটা নিয়েছি এটা হলো মর্টার অ্যান্ড পেস্টেল। এই মর্টার অ্যান্ড পেস্টেল মূলত আমরা ল্যাসেন পরীক্ষায় ব্যবহার করি। ল্যাসেন পরীক্ষা জিনিসটা কি সেটা তোমরা পরে পরিষ্কারভাবে বুঝবে বা জানবে যখন ল্যাবে কাজ করবে। তো এটা ল্যাসেন পরীক্ষায় মূলত এটার ব্যবহার বেশি। এছাড়া আরও অন্যান্য বিভিন্ন কাজেও ব্যবহার হয়। মূলত আমরা এখানে যে বিভিন্ন পদার্থ বা দ্রবণ বা রিয়াকশান মিক্সার এখানে দিয়ে সাথে পাতিত পানি বা ডিস্টিল ওয়াটার দিয়ে এভাবে আমরা ভালো করে গুঁড়ো করে পরে শাঁখন প্রণালীর সাহায্যে পরিষ্কার দ্রবণ আলাদা করে নেই। তাহলে এই জিনিসটাকে আমরা বলবো মর্টার অ্যান্ড পেস্টেল। আমার হাতে যেটা দেখতেছো এটাকে আমরা বলি স্প্যাচুলা। এটাকে তুমি ছোটো চামচও বলতে পারো, তবে রসায়ন ল্যাবে আমরা এটাকে বলি স্প্যাচুলা দিয়ে কোনো কঠিন রাসায়নিক পদার্থকে আমরা এভাবে নিয়ে যেখানে আমি নিতে চাই নিতে পারবো। যেমন এখানে দেখতেছো যে আমরা সোডিয়াম হাইড্রক্সাইড আমরা স্প্যাচুলার সাহায্যে নিয়ে আমরা এখানে ওয়াচ গ্লাসে নিয়েছি। আমার হাতে যে এই গ্লাস সামগ্রী এটা হলো ওয়াচ গ্লাস। এভাবে আমরা স্প্যাচুলার দিয়ে বিভিন্ন কঠিন পদার্থকে এক পাত্র থেকে আরেক পাত্রে বা যেখানে নিতে চাই নিতে পারি। এটা হলো গ্লাস রড অথবা এটাকে আমরা নাড়ানিও বলতে পারি। আমরা বিভিন্ন দ্রবণ তৈরি করার পর এভাবে নাড়ানোর প্রয়োজন হয়। বিভিন্ন দ্রবণ নাড়ানোর জন্য মূলত আমরা এই গ্লাস রড ব্যবহার করি এবং এটাকে আমরা বলি গ্লাস রড বা স্টায়ারার, বাংলায় এটাকে আমরা নাড়ানি বলি। তাহলে এটা হলো নাড়ানি বা গ্লাস রড।
এটা হলো ড্রপার। ড্রপার দিয়ে আমরা প্রয়োজনীয় দ্রবণ এভাবে নিয়ে যেমন এই যে ড্রপার দিয়ে আমি দ্রবণটা নিলাম এবং টেস্ট টিউবে নিলাম। এভাবে ড্রপারের সাহায্যে আমরা প্রয়োজনীয় দ্রবণ এক পাত্র থেকে আরেক পাত্রে এভাবে স্থানান্তর করতে পারি। আমরা বিকারকে বোতল থেকে অথবা বিকারের মধ্যে যে দ্রবণটা আছে অথবা কনিক্যাল ফ্লাস্কের কোনো দ্রবণকে আমরা এভাবে ড্রপারের সাহায্যে নিয়ে আমরা যেখানে স্থানান্তর করতে চাই সেখানে নিতে পারি বা পারবো। এখন আমি হাতে যেটা নিয়েছি এটা হলো টং। টং দেখো, টং দিয়ে আসলে আমরা কি করি, টং দিয়ে আমরা যখন কোনো উত্তপ্ত গ্লাস সামগ্রী আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে চাই তখন মূলত আমরা টংটা ব্যবহার করব। যেমন উত্তপ্ত করার পর এই পোর্সেলিন বেসিনটা অনেক গরম হয়ে গেছে, এটাকে খালি হাতে ধরা যাবে না, তখন আমরা সতর্কতার সহিত টংয়ের সাহায্যে এভাবে ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় এটাকে আমরা সরাতে পারি। এবং প্রয়োজনে আমরা এই যে টেস্ট টিউব, এটাকেও উত্তপ্ত টেস্ট টিউব, উত্তপ্ত গরম টেস্ট টিউবকে হাতে না ধরে এভাবে টংয়ের সাহায্যে আমরা এক স্থান থেকে আরেক স্থানে সরাতে পারবো। তাহলে এটা হলো টং, বা এটাকে আমরা সিমটোও বলতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো ডিজিটাল ব্যালেন্স। এটা দিয়ে আমরা বিভিন্ন রাসায়নিক পদার্থ, সেটা কঠিন পদার্থ হতে পারে, তরল পদার্থ হতে পারে, সেটা ওজন মাপার জন্য আমরা এই ডিজিটাল ব্যালেন্স ব্যবহার করি। এই ডিজিটাল ব্যালেন্সে দশমিকের পরে আমরা 2 ঘর পর্যন্ত বা 4 ঘর পর্যন্ত পরিমাপ করতে পারি। তবে আমাদের এখানে যেটা আছে সেটা হলো 2 ডিজিট ডিজিটাল ব্যালেন্স, অর্থাৎ এটার সাহায্যে আমরা দশমিকের পরে 2 ঘর পর্যন্ত পরিমাপ করতে পারবো। তবে বাজারে বা মার্কেটে 4 ডিজিট ডিজিটাল ব্যালেন্সও পাওয়া যায়। অতএব এই ডিজিটাল ব্যালেন্স দিয়ে আমরা সূক্ষ্মভাবে আমাদের ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক পদার্থের ওজন পরিমাপ করতে পারবো। এবার আসা যাক, এখন যেটা দেখতেছ যে একটা সেটআপ, এখানে আমাদের এটা হলো উফ বোতল, এটা হলো থিসেল ফানেল, এটা হলো নির্গম নল, আর এটা হলো গ্যাস জার। এখন আমরা মূলত এই উফ বোতলে ক্যালসিয়াম লবণের সাথে আমরা যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত করি তখন বিক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। সেই উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড এই নির্গম নল দিয়ে গিয়ে এই গ্যাস জারে এখানে জমা হয়। অর্থাৎ কখনো যদি আমার কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করার প্রয়োজন হয় তখন আমরা এই গ্লাস সামগ্রীগুলো ব্যবহার করতে পারি। এবার আসা যাক বড় আকৃতির যে যন্ত্রটা তোমরা দেখতেছ, বড় আকৃতির যন্ত্রটা ভালো করে আগে দেখো। এটার নাম হলো কিপস যন্ত্র। এই কিপস যন্ত্র দেখতেই পাচ্ছ এখানে 1 2 3 তিনটা অংশ, এবং এটার সাথে আবার একটা থিসেল ফানেল, এটাও থিসেল ফানেল যুক্ত আছে। তো যাই হোক, এটাকে সংক্ষেপে বলি, এটা হলো কিপস যন্ত্র। এই যন্ত্র ব্যবহার করে আমরা রসায়ন ল্যাবরেটরিতে বহুল ব্যবহৃত হাইড্রোজেন সালফাইড গ্যাস আমরা তৈরি করি বা করতে পারি। তো তোমাদেরকে আরেকটা তথ্য দিয়ে রাখতেছি যে হাইড্রোজেন সালফাইড গ্যাস এটা খুবই দুর্গন্ধযুক্ত গ্যাস। তো আগেকার দিনে আমরা এটা ব্যবহার করতাম এবং হাইড্রোজেন সালফাইড গ্যাস দিয়ে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করতাম। তো আজকাল হাইড্রোজেন সালফাইড যেহেতু দুর্গন্ধযুক্ত, তাই আমরা এটার ব্যবহার দিন দিন কমে যাচ্ছে। তো যাই হোক, তারপরও এটা হলো কিপস যন্ত্র, এটার সাহায্যে আমরা হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি করতে পারি। এখন আমি হাতে যেটা নিয়েছি এটা হলো থার্মোমিটার দিয়ে অনেক সময় ব্যবহৃত দ্রবণ বা আমরা যেখানে কাজ করতেছি সেখানকার তাপমাত্রা পরিমাপ করার প্রয়োজন পড়ে। তো শিক্ষার্থীবৃন্দ, মোটামুটি আমরা এই পর্যন্ত আমাদের প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং গ্লাস সামগ্রীর সম্পর্কে এতক্ষণ আমরা আলোচনা করলাম। এখন তোমাদের সুবিধার্থে আমি প্রত্যেকটার নাম আবার বলে যাচ্ছি যাতে তোমরা মনে রাখতে পারো। যেমন এটা রিয়েজেন্ট বোতল, এটাও রিয়েজেন্ট বোতল। এটা আয়তনিক ফ্লাস্ক, এটা স্পিরিট ল্যাম্প, এটা টেস্ট টিউব হোল্ডার, এটা হলো টেস্ট টিউব ব্রাশ, এটা গ্লাস রড, এটা পিপেট,
এটা হলো ওয়াশ বোতল, এটা হলো পিপেট ফিলার, এটা হলো গোলতলি ফ্লাস্ক, এটা একটু আগে বলেছি ডিজিটাল ব্যালেন্স, এটা কনিক্যাল ফ্লাস্ক, এটা গ্যাস জার, এটা নির্গম নল, এটা উফ বোতল, এটা থিসেল ফানেল, এটা হলো বিকার, এটা হলো পোর্সেলিন বেসিন, এটা মর্টার অ্যান্ড প্যাস্টেল, এটা তারজালি, এটা ত্রিপদী স্ট্যান্ড, এটা বুনসেন বার্নার, এটা স্প্যাচুলা, এটা ওয়াচ গ্লাস, এটা টং, এটা হলো ফানেল, এটা হলো রিং, এটাকে আমরা বলি বুরেট স্ট্যান্ড, এটা হলো ক্লাম্প, এটা হলো বুরেট, এটা কনিক্যাল ফ্লাস্ক আগেই বলেছি, এটা মেজারিং সিলিন্ডার, আর এই বড় যন্ত্রটা যেটা বলেছি কিপস যন্ত্র, এটা টেস্ট টিউব হোল্ডার, এগুলো কর্ক, এটা ড্রপার। এইভাবে আমরা রসায়ন ল্যাবরেটরিতে যে যন্ত্রপাতি এবং কাজ সামগ্রী আমরা ব্যবহার করতে হয় তাদের নাম আমাদেরকে জানতে হবে, কোনটা কোন কাজে ব্যবহার করা হয় সেটা আমাদের শিখতে হবে, কিভাবে ব্যবহার করা হয়, ব্যবহার করার পর কিভাবে সংরক্ষণ করতে হবে এবং কিভাবে এদের যত্ন নিতে হবে, এই সমস্ত কিছু আমরা যদি ভালোভাবে শিখতে পারি তাহলে রসায়ন ল্যাবরেটরিতে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ভালোভাবে কাজ করতে পারবে এবং তোমরা যে কাজ করবে, যে পরীক্ষা করবে সেটার ভালো ফলাফল তোমরা অর্জন করতে পারবে। তো আজকে এই পর্যন্তই। তোমরা যখন ল্যাবরেটরিতে আসবে এবং সরাসরি হাতে কলমে কাজ করবে তখন তোমরা আরও অনেক তথ্য, অনেক ইনফরমেশান ভালোভাবে শিখতে পারবে। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা বিদায় নিচ্ছি।